সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে লাইভ ক্লাসে স্বাগত। আমি তোমাদের গত ক্লাসে রসায়ন পড়াইছি, তোমরা পড়ছো কিনা জানি না। তো শুরুতেই তোমরা সবাই, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো। পরীক্ষা একটা দিছো, সামনে আবারও পরীক্ষা। কলেজ যতই ছুটি থাক, পড়াশোনা চালিয়ে যেতে হবে, কারণ পরীক্ষা হবে ইনশাল্লাহ। সেইভাবে করে সবাই চেষ্টা করো। আমরা রসায়ন দ্বিতীয় পত্র পড়তেছি। রসায়ন দ্বিতীয় পত্রের আমরা গতকাল বা গত ক্লাসে আমরা কি শিখছি? ফ্যারাডের সূত্রের উপর কিছু গাণিতিক সমস্যা। এখন অনেক গাণিতিক সমস্যা আছে, সবগুলো তো ক্লাসে করে দিলে অনেক টাইম লাগবে। তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো। আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা যদি ম্যাথগুলো একটু আমাকে একটু যদি ম্যাথগুলো কোনটা সমস্যা আছে যদি কমেন্টস করে জানাও। মেসেঞ্জারে তো সবাই আমার সাথে অ্যাড আছো, যদি কমেন্টস করে জানাও বা অঙ্কটা বলে দাও যে অঙ্কটা পারতেছি না, আমি সেই অঙ্কটা সমাধান করে তোমাদের মেসেজে পাঠিয়ে দিলাম। মেসেঞ্জারে পাঠিয়ে দিলে তাহলে কি হবে, সব অঙ্কগুলো সলভ করা হবে এবং আমরা পড়াটাও সামনের দিকে আগাইতে পারবো। তোমরা কি আমার ক্লাস দেখতে পাচ্ছ বা শুনতে পাও? ক্লাস একটু কমেন্টস করে জানাও তো শুনতে পাও কিনা, তাহলে আমি শুরু করব। দেখতে পাচ্ছি জান্নাত আছে লাইনে। জান্নাত, ক্লাস কি শুনতে পাও? জুই, তো দেখো অঙ্ক আজ আমি আর অঙ্ক করবো না। অঙ্ক যে তিনটা অঙ্ক করে দিছি, আর কিছু বাড়ির কাজ দিছি, আর বইয়ের যেগুলো আছে নিজেরা একটু প্র্যাকটিস করো। কোনোটা বেঁধে গেলে সমস্যা হলে সেটা আমি সলভ করে দেবো। আজকে আমি নতুন একটা টপিক পড়াবো, সেটা হলো কোষ বিক্রিয়া ও তড়িৎদ্বার বিভব। আমরা এর আগের অধ্যায় থেকে জারণ এবং বিজারণ বিক্রিয়া পড়ছি, আবার একটু রিপিট করতে চাই সেইগুলো, কারণ এই কোষ বিক্রিয়া করতে গেলে কোষ বিক্রিয়ার ক্ষেত্রে জারণ এবং বিজারণটা আসে। তো আমরা এর আগে শিখছি যে জারণ বিক্রিয়া কাকে বলে। ইলেকট্রনীয় পদ্ধতিতে যা জারণ বিক্রিয়া, যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় এবং ধনাত্মক আদানের পরিমাণ বৃদ্ধি পায়, সেটাকে আমরা বলি জারণ বিক্রিয়া। এবং যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয়, ঋণাত্মক আদানের পরিমাণ বৃদ্ধি ঘটে, সেটাকে বলি আমরা বিজারণ বিক্রিয়া। আর বিজারক কি করে? বিজারক ইলেকট্রন ত্যাগ করে আর জারক ইলেকট্রন গ্রহণ করে। এই ধারণাটুকু আমাদের হয়েছে যে কি, জারক কি করে? ইলেকট্রন গ্রহণ করে আর বিজারক ইলেকট্রন ত্যাগ করে। আর জারণ বিক্রিয়া কি? যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয়, ধনাত্মক আদান বৃদ্ধি হয়, সেটা জারণ বিক্রিয়া। আর ইলেকট্রন গ্রহণ হলে ঋণাত্মক আদানের পরিমাণ বৃদ্ধি হবে এবং সেটাকে বলবো বিজারণ বিক্রিয়া। এই জারণ বিজারণ বিক্রিয়াটা এই কোষ বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের লাগবে। কোষ কি আমরা জানি কি? সাধারণত তড়িৎ বিশ্লেষণ আমরা শিখছি, যেরকম যদি আমরা একটা বেকার নিই, সেই বেকারের মধ্যে এরকম দুটো ধাতব দণ্ড থাকে, সেই ধাতব দণ্ডকে একটা চাবি থাকে এবং তার সাথে একটা ব্যাটারি সংযোগ দিয়ে এটা সংযুক্ত করা হয়। অর্থাৎ এটা একটা তড়িৎ কোষ। তড়িৎ কোষের মধ্যে আমরা কি জানি? তড়িৎ কোষের মধ্যে তড়িৎ বিশ্লেষক থাকবে। মনে করো এখানে আমি নিলাম জিঙ্ক সালফেট দ্রবণ আর হচ্ছে কপার সালফেট দ্রবণ। এই দুইটা দ্রবণের মিশ্রণ, এখানে দুইটা দণ্ড থাকবে। দুইটা দণ্ড একটা ব্যাটারির সাহায্যে সংযুক্ত থাকে, একটা থাকে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত আর একটা থাকে ব্যাটারির ধনাত্মক প্রান্ত, এবং একটা চাবি থাকে। যখন বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয় তখন এর মধ্যে বিক্রিয়া শুরু হয় এবং ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে ধনাত্মক বা ঋণাত্মক আদানের সৃষ্টি হয় এবং জারণ এবং বিজারণ ঘটে। তাহলে কোষ বলতে আমরা এই জিনিসটাকে বুঝি। এবার আসো কোষ বিক্রিয়া কি। কোষ বিক্রিয়ার আগে আমরা যেহেতু কোষ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া কি, যেখানে জারণ এবং বিজারণ একসাথে হয়, সেটাকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলি। অনুরূপভাবে আমরা কোষ বিক্রিয়াও শিখবো, কিন্তু কোষ বিক্রিয়ার আগে আমাদের দুইটা জিনিস শিখতে হবে। সেটা হলো 1 নম্বর অর্ধকোষ অর্ধজারণ কোষ বিক্রিয়া, আর 2 নম্বর আছে অর্ধ বিজারণ কোষ বিক্রিয়া। ঠিক আছে, এবার আসো অর্ধজারণ কোষ বিক্রিয়া কাকে বলে। জারণ বিজারণ কোষ বিক্রিয়ায়, যে জারণ বিজারণ কোষ বিক্রিয়ায় বিজারক কর্তৃক ইলেকট্রন ত্যাগ হয় এবং ধনাত্মক আদানের পরিমাণ বৃদ্ধি পায়, তাকে বলা হয় অর্ধজারণ কোষ বিক্রিয়া। মনে থাকবে? আবারও বলি, কি হতে হবে? জারণ বিজারণ কোষ বিক্রিয়া, অর্থাৎ টোটাল সেলটা আমার হতে হবে, টোটাল কোষটা হতে হবে।
তাহলে প্রথমে লিখব যে জারণ বিজারণ কোষ বিক্রিয়ায় বিজারক কর্তৃক ইলেকট্রন ত্যাগ হয়ে ধনাত্মক আধানের পরিমাণ বৃদ্ধি পায় তাকে বলা হয় অর্ধ জারণ কোষ বিক্রিয়া। ঠিক আছে, আর অর্ধ বিজারণ কোষ বিক্রিয়া তাহলে কাকে বলবো? যে জারণ বিজারণ কোষ বিক্রিয়ায় জারক কর্তৃক ইলেকট্রন গ্রহণের ফলে ঋণাত্মক আধানের পরিমাণ বৃদ্ধি পায় তাকে বলা হয় অর্ধ বিজারণ কোষ বিক্রিয়া। তাহলে এবার আসো কোষ বিক্রিয়া কি? এই কোষ বিক্রিয়াটি তাহলে কি হবে? অর্ধ জারণ ও অর্ধ বিজারণ বিক্রিয়ার সমষ্টিকে বলা হয় কোষ বিক্রিয়া। অর্ধ জারণ কোষ বিক্রিয়া ও অর্ধ বিজারণ কোষ বিক্রিয়ার সমষ্টিকে বলবো কোষ বিক্রিয়া। বুঝতে পারছো? সব ডেফিনিশন তো লিখে দেওয়ার দরকার নাই, বই আছে, শুধু মনোযোগ দিয়ে একটু শোনো এবং একটু বুঝতে হবে। সেটা হলো অর্ধ জারণ বিক্রিয়ার ক্ষেত্রে সবসময় মনে রাখবা, এই ক্ষেত্রে বিজারক কি করে? ইলেকট্রন ত্যাগ করে এবং ধনাত্মক আধানের পরিমাণ বৃদ্ধি করে, সেটাকে বলবো অর্ধ জারণ কোষ বিক্রিয়া। আর যে জারণ বিজারণ কোষ বিক্রিয়ায় জারক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানের পরিমাণ বৃদ্ধি করে তাকে বলা হয় অর্ধ বিজারণ কোষ বিক্রিয়া। আর এই অর্ধ জারণ এবং অর্ধ বিজারণ কোষ বিক্রিয়াকে একত্রে আমরা করব কোষ বিক্রিয়া। ক্লিয়ার? একটু কমেন্টস গুলো দেখি। ওকে, তাহলে এটা আমাদের গেল কোষ বিক্রিয়া কি, অর্ধ জারণ কোষ বিক্রিয়া এবং অর্ধ বিজারণ কোষ বিক্রিয়া শিখলাম। এখন আমি একটা বিক্রিয়া লিখি। এখানে দেখো আমি দুইটা জিনিস লিখছি, একটা হলো জিঙ্ক সালফেট। এই জিঙ্ক সালফেটকে যদি আমরা আয়নিত করি তাহলে কি হবে? জিঙ্ক 2+ আয়ন আর সালফেট 2- আয়ন। কপার সালফেটকে যদি আমরা আয়নিত করি তাহলে কি হবে? কপার 2+ আয়ন, সালফেট 2- আয়ন। এই আয়নিত করা তো সবাই পারো। এখানে জিঙ্কের যোজনী 2, সালফেটের যোজনী 2, এইজন্য এরা আয়নিত করে জিঙ্ক 2+ আর সালফেট 2- হবে। এখানে কপারের 2, সালফেটেরও 2, এজন্য আয়নিত হয়ে কপার 2+ আর সালফেট 2- হবে। এখন এখানে জিঙ্ক 2+টা কিভাবে হয়? জিঙ্ক পরমাণু যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে জিঙ্ক 2+ আয়ন হবে। তাহলে ইলেকট্রন ত্যাগ মানে আমরা কি বলি সেটাকে? ইলেকট্রন ত্যাগ মানে হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে এই অর্ধ অংশকে কি বলতে পারি আমরা? অর্ধ জারণ কোষ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে কপার আয়ন কি করবে? কপার 2+ আয়ন সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। এটাকে বলবো আমরা অর্ধ বিজারণ কোষ বিক্রিয়া। ঠিক আছে, ইলেকট্রন ত্যাগ করলো, ধনাত্মক আধানে পরিণত হলো, এজন্য এটাকে আমরা অর্ধ জারণ কোষ বিক্রিয়া বলছি। ইলেকট্রন গ্রহণ করলো এবং ধাতুতে পরিণত হলো, এটাকে আমরা অর্ধ বিজারণ কোষ বিক্রিয়া বলছি। এই কোষ বিক্রিয়াকে লেখার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদের জানতে হবে। প্রথমেই শোনো, প্রথম শর্ত, একটা কোষ বিক্রিয়াকে আমরা কিভাবে ইন্ডিকেট করব, আবার কিভাবে লিখব? একটা কোষ বিক্রিয়ার প্রথম শর্ত হচ্ছে কোষ বিক্রিয়ায় তড়িৎ বিশ্লেষণের যে আয়ন এবং যে ধাতু, সেই আয়ন এবং ধাতুর মধ্যে একটা উলম্ব রেখা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে আমার ধাতু কি? জিঙ্ক। আর জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হচ্ছে? জিঙ্ক 2+ আয়ন। তাহলে এটাকে আমরা বলতে পারি ধাতু আর এটা হচ্ছে আয়ন। ঠিক আছে, তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষ বা তড়িৎ কোষ লেখার কিছু নিয়ম আছে। আমি এটা একটু মুছে দিই, এটা একটু করবা যে তড়িৎ কোষ লেখার নিয়ম। তড়িৎ কোষ প্রকাশ করার বা লেখার কিছু নিয়ম আছে। প্রথম নিয়মটা কি বললাম? তড়িৎ বিশ্লেষণের মধ্যে যে ধাতু এবং আয়ন সৃষ্টি হয়, সেই ধাতু এবং আয়নের মধ্যে কি হবে? একটা উলম্ব রেখা দ্বারা প্রকাশ করা হয়। এইভাবে একটা রেখা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই বিক্রিয়াটিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? জিঙ্ক আর জিঙ্ক আয়নের মধ্যে একটা টান দেব, তারপরে লিখব জিঙ্ক 2+ আয়ন। ঠিক আছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কিভাবে লিখব? এখানে আয়ন আছে, তাহলে প্রথম আয়ন, তারপরে একটা টান দেব, তারপরে কপার।
এটা হলো প্রথম শর্ত লেখার, যে তড়িৎ বিশ্লেষণের মধ্যে যে তড়িৎদ্বার বা যেসব ধাতু থাকে সেই ধাতু এবং তড়িৎ আয়নের মধ্যে একটা উলম্ব রেখা দ্বারা আমরা প্রকাশ করব। তাহলে আমরা সেটা লিখলাম। এটা হলো প্রথম শর্ত, যে প্রত্যেকটার মধ্যে একটা উলম্ব রেখা দিতে হবে। দ্বিতীয় শর্ততে বলা হয় যে জারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে প্রথমে তড়িৎদ্বার বা প্রথমে ধাতু ও তারপরে আয়ন হবে। কি বললাম? জারণ বিক্রিয়া আমরা কিভাবে বুঝবো? অর্ধজারণ বিক্রিয়ার ক্ষেত্রে সবসময় প্রথম ধাতু ও তারপরে আয়ন হবে, আর অর্ধবিজারণ বিক্রিয়া সবসময় প্রথমে আয়ন তারপরে ধাতু হবে। এটা মাথায় রাখবা যে অর্ধ জারণ বিক্রিয়ায় প্রথমে আমরা কি লিখবো? ধাতু তারপরে আয়ন, আর অর্ধ বিজারণ বিক্রিয়ায় প্রথমে আয়ন তারপরে ধাতু। তাহলে এইভাবে লিখতে পারি আমরা। এটা হচ্ছে জারণ আর এটা হলো বিজারণ। এটা হলো 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্তে বলা হয়েছে যে ডান পাশে হবে অর্ধ বিজারণ বিক্রিয়া এবং বাম পাশে হবে অর্ধ জারণ বিক্রিয়া। তাহলে এটা আমাদের কি পাশ? বাম পাশ, আর এটা ডান পাশ। তাহলে বাম পাশে সবসময় অর্ধ জারণ হবে আর ডান পাশে সবসময় অর্ধ বিজারণ বিক্রিয়া হবে। এটা হলো 3 নম্বর কন্ডিশন। এবার 4 নম্বর কন্ডিশনে বলা হয়েছে যে এই তড়িৎ কোষের মধ্যে যে দুইটা তড়িৎদ্বার ব্যবহার করা হয় সেই তড়িৎদ্বারের একটা জারণ ঘটে আর একটা বিজারণ ঘটে, এবং এই তড়িৎদ্বার দুটিকে একটা লবণ সেতু দ্বারা সংযোগ দেওয়া হয়। সেই লবণ সেতু প্রকাশ করার জন্য এই কোষের মধ্যে দুইটা টান দেওয়া হয়, অর্থাৎ এদের সংযোগ স্থাপন বা সংযোগ প্রকাশ করার জন্য দুইটা তড়িৎ কোষের মাঝখানে দুইটা উলম্ব রেখা দ্বারা প্রকাশ করা হয়। এই উলম্ব রেখা মানে এই কোষ আর এই কোষের বিক্রিয়াটা এর সাথে সংযুক্ত অবস্থা আছে, এটা প্রকাশ করা হয়। 5 নম্বর কন্ডিশন বলা হয় যে কিছু কিছু তড়িৎ কোষের ক্ষেত্রে দেখা যায় কিছু নিষ্ক্রিয় ধাতু ব্যবহার করা হয়, যেরকম গোল্ড, প্লাটিনাম। এই নিষ্ক্রিয় ধাতু যখন ব্যবহার করা হয় সেটাকে সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় বা লিখে দিতে হয়। যেরকম আমি যদি বলি হাইড্রোজেন আয়ন, এটা কি বিক্রিয়া বলো তো? ধাতু বা গ্যাস তারপরে আয়ন, অবশ্যই এটা জারণ বিক্রিয়া। তাহলে এই ক্ষেত্রে এই যে হাইড্রোজেন যেহেতু গ্যাসীয় পদার্থ, এই জন্য এই ক্ষেত্রে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে এখানে ব্র্যাকেটের মধ্যে এই প্লাটিনামটা লিখে দেওয়া হয়। ঠিক আছে? আর একটা হচ্ছে এই তড়িৎ কোষ বিক্রিয়া রাখার সময় যে তড়িৎ চালক বল থাকে সেই তড়িৎ চালক বলটা ডান পাশে লিখে দেওয়া হয়। এটাকে বলা হচ্ছে ডেনিয়াল কোষ। এই ডেনিয়াল কোষের ক্ষেত্রে তড়িৎ চালক বল এর মান থাকে 1.1 ভোল্ট। তো এই কোষ যখন লেখা হয় তখন এই কোষের পাশে দেখবা সব সময় E = 1.1 ভোল্ট লেখা থাকে। এটা হচ্ছে নিয়ম। এগুলো হচ্ছে একটা তড়িৎ কোষ প্রকাশ করার বা লেখার নিয়ম। সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। ঠিক আছে? তাহলে আর তো রিপিট করার দরকার নাই। একটা তড়িৎ কোষ প্রকাশ করার যে কটা নিয়ম শিখলাম সেই কটা নিয়ম আবার একটু মনোযোগ সহকারে শোনো। আমি 1 মিনিটের মধ্যে একটু বলি। প্রথম শর্ত হচ্ছে অর্ধ জারণ এবং অর্ধ বিজারণ যে কোষটা আমরা লিখব সেই কোষটায় একটা ধাতু এবং আয়নের মধ্যে প্রথমে একটা উলম্ব রেখা বা একটা টান দিব। এই যেটা আমি দিয়েছি এটা হলো প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়মে বলা হচ্ছে যে কি হবে? অর্ধ জারণ কোষের ক্ষেত্রে প্রথমে ধাতু হবে তারপরে আয়ন হবে। অর্ধ বিজারণ কোষের ক্ষেত্রে প্রথমে আয়ন হবে তারপরে ধাতু হবে। 3 নম্বর কন্ডিশন কি বলছি? যে অর্ধ জারণ বিক্রিয়া হবে বাম পাশে এবং অর্ধ বিজারণ বিক্রিয়া হবে ডান পাশে। ঠিক আছে? অর্ধ বিজারণ বিক্রিয়া হবে বাম পাশে। এবার এই তড়িৎ বিশ্লেষ্য কোষটা যখন একটা লবণ
সেতুর মাধ্যমে সংযুক্ত থাকবে তখন এদের মধ্যে আমরা কি দেব, একটা উলম্ব রেখা দ্বারা প্রকাশ করব। তোমরা কি আমার ক্লাস দেখতে পাচ্ছ? মাত্র শুরু হয়েছে তাই তো? তাহলে দেখো কোষ বিক্রিয়া লেখার বা একটা তড়িৎ কোষ কিভাবে লিখতে হবে সেই নিয়মটা আমরা শিখলাম। আমাদের আরেকটা টপিক সেটা হলো তড়িৎদ্বার বিভব কি, এই জিনিসটা আমি একটু আলোচনা করব সংক্ষিপ্ত আকারে, জাস্ট শুনে রাখবা। তড়িৎদ্বার বিভব কি? তড়িৎদ্বার বিভব হলো একটা তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে যখন আমরা একটা তড়িৎদ্বার স্থাপন করব, তড়িৎ বিশ্লেষণের মধ্যে যখন তড়িৎদ্বার স্থাপন করব তখন ওই তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষণের সাপেক্ষে ধনাত্মক বা ঋণাত্মক আয়নের সৃষ্টি করে এবং ওই দ্রবণের মধ্যে অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের যে দ্রবণ বা লবণের যে দ্রবণের মধ্যে আমরা তড়িৎদ্বারটা ডুবালাম সেই তড়িৎদ্বার এবং ওই দ্রবণের মধ্যে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এটাকেই বলা হয় তড়িৎদ্বার বিভব। অর্থাৎ তড়িৎদ্বার ও ওই ধাতব লবণের দ্রবণের মধ্যে যে বিভব পার্থক্যের সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো তড়িৎদ্বার বিভব। ঠিক আছে? তাহলে তড়িৎদ্বার বিভব কি এই জিনিসটা একটু পড়বা। তড়িৎদ্বার বিভব, এই তড়িৎদ্বার বিভবকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো জারণ তড়িৎদ্বার বিভব এবং দুই হলো বিজারণ তড়িৎদ্বার বিভব। আমি কিছুক্ষণ আগে একটা চিত্র আঁকাছিলাম যে এখানে দুইটা তড়িৎদ্বার থাকে, একটা হলো ধনাত্মক তড়িৎদ্বার আর একটা হলো ঋণাত্মক তড়িৎদ্বার, এদের মধ্যে একটা ব্যাটারি সংযুক্ত থাকে এরকম, তাই তো? এখানে মনে করো জিঙ্ক তড়িৎদ্বার, এটা কপার তড়িৎদ্বার। তাহলে এই যে তড়িৎদ্বার আর এর মধ্যে যে আমরা তড়িৎ বিশ্লেষ্য বা যে লবণ দ্রবণটা ব্যবহার করব, এই দ্রবণ এবং এই তড়িৎদ্বারের মধ্যে একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে। এই দ্রবণ এবং এই তড়িৎদ্বারের মধ্যে একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে। এই বিভব পার্থক্যটাকেই বলা হয় তড়িৎদ্বার বিভব পার্থক্য। একে দুই ভাগে ভাগ করা হয়, একটা জারণ তড়িৎদ্বার আর একটা হলো বিজারণ তড়িৎদ্বার। তাহলে তোমরা বুঝতেই পারছো যে জারণ তড়িৎদ্বার বিভব কিভাবে হবে। সংজ্ঞাটা যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সংঘটিত হবে সেই তড়িৎদ্বার এবং ওই দ্রবণের মধ্যে যে বিভব পার্থক্যের সৃষ্টি হবে সেটাকে জারণ তড়িৎদ্বার বিভব বলবো। যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সম্পন্ন হবে সেই তড়িৎদ্বার এবং ওই দ্রবণের মধ্যে যে বিভব পার্থক্যের সৃষ্টি হবে সেটাকে জারণ তড়িৎদ্বার বিভব বলবো। এবং যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে সেই তড়িৎদ্বার এবং ওই ধাতব লবণের মধ্যে যে বিভব পার্থক্যের সৃষ্টি হবে সেটাকে আমরা বিজারণ তড়িৎদ্বার বিভব বলবো। এখানে আমরা কি দেখছিলাম, জিঙ্কের জারণ হয়েছিল, অর্থাৎ এই যে জিঙ্কদণ্ড, এই জিঙ্কদণ্ড এবং এই দ্রবণের মধ্যে যে বিভব পার্থক্য সেটাকে আমরা জারণ তড়িৎদ্বার বিভব বলতে পারি। আর দেখছি কপারের কি হয়েছিল, বিজারণ হয়েছিল, মনে আছে বিক্রিয়া দেখাইছে। তাহলে ওই বিজারণ তড়িৎদ্বার এবং এই দ্রবণের মধ্যে
জাস্ট এই ডেফিনেশনটুকু করবা। এই তড়িৎদ্বার বিভবকে একক হচ্ছে ভোল্ট এবং একে ই দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎদ্বার বিভবকে সাধারণত ই দ্বারা প্রকাশ করা হয়, একে লেখা হয় ই সেল, এভাবেও লেখা যায়, অর্থাৎ ই কোষ। ই হচ্ছে শক্তি, একটা তড়িৎ কোষের শক্তি থাকে, এজন্য তড়িৎদ্বার বিভবকে ই দ্বারা প্রকাশ করা হয়। আর কোষ বিক্রিয়া লেখার জন্য বা নিয়মের জন্য ই সেল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ই সেল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ই অক্সিডেশন প্লাস ই রিডাকশন। অক্সিডেশন মানে হচ্ছে জারণ, অর্থাৎ যে অংশে জারণ হয়েছে, আর রিডাকশন মানে হলো বিজারণ। এই জারণ এবং বিজারণ দুইটার সমষ্টি আমাদের কি হবে? তড়িৎদ্বার বিভব বা কোষ বিক্রিয়া। এই জন্য আমরা লিখতে পারি ই সেল ইকুয়াল টু ই অক্সিডেশন প্লাস ই রিডাকশন, অর্থাৎ জারণ এবং বিজারণ দুইটার সমষ্টি টোটাল কোষের শক্তিটা। ঠিক আছে, এটা একটু করবা। আর এখান থেকে আরেকটা জিনিস আছে জ্ঞানমূলক প্রশ্নে, সেটা একটু প্রমাণ তড়িৎদ্বার বিভব কি। অনেক আসে জ্ঞানমূলক প্রশ্নে প্রমাণ তড়িৎদ্বার বিভব কি। খেয়াল করে একটু শোনো, প্রমাণ তড়িৎদ্বার বিভব কি। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 অ্যাটমোস্ফিয়ার চাপে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 1 অ্যাটমোস্ফিয়ার চাপে কোনো ধাতব লবণের ঘনমাত্রা 1 মোলার হলে ওই ধাতব লবণ এবং তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য সৃষ্টি হয় তাকে বলা হয় প্রমাণ তড়িৎদ্বার বিভব। তিনটা কন্ডিশন হতে হবে, সেটা হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হতে হবে, 1 অ্যাটমোস্ফিয়ার চাপ হতে হবে এবং 1 মোলার ঘনমাত্রা দ্রবণ হতে হবে। ঠিক আছে, তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 1 অ্যাটমোস্ফিয়ার চাপে কোনো ধাতব লবণের দ্রবণের মধ্যে ওই দণ্ডের এবং দ্রবণের যে 1 মোলার ঘনমাত্রা দ্রবণ নেওয়া হয়, তাহলে ওই ধাতব দণ্ড এবং দ্রবণের মধ্যে যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো তড়িৎদ্বার, প্রমাণ তড়িৎদ্বার বিভব। প্রমাণটা এই জন্য বলা হয়েছে যে টেম্পারেচার, ঘনমাত্রা এবং চাপটা নির্দিষ্ট থাকে, এই জন্য প্রমাণ অবস্থা বলা হয়। আর এই প্রমাণ তড়িৎদ্বার বিভব হিসাবে সাধারণত হাইড্রোজেন তড়িৎদ্বারকে ব্যবহার করা হয়, কারণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ভোল্ট বা শক্তি হচ্ছে 0 ভোল্ট, এই জন্য এটাকে প্রমাণ তড়িৎদ্বার বিভব হিসাবে ব্যবহার করা হয়। তাহলে এটা জ্ঞানমূলক প্রশ্নের জন্য একটু পড়ো। আর এই পর্যন্তই। সামনের দিন আমরা এই তড়িৎ বিভব সম্পর্কে নামসের একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা একটু প্রতিপাদন করে দেখাবো। এই ছোট ছোট প্রশ্নগুলো একটু পড়ে ফেলবা, নোট করে বোর্ড থেকে সাজায়। ভালো থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। মাঝে মাঝে ওই গেটের সমস্যা বেঁধে যায়, বুঝছেন? হয় মাঝে মাঝে বেঁধে যায়।